ধানমন্ডিতে উপদেষ্টা হাসান আরিফের প্রথম জানাজায় অংশ নিলেন প্রধান উপদেষ্টা সহ বিশিষ্টজনরা। মেয়ে দেশে ফেরার পর দাফন। ভয়াবহ বায়ু দূষণে বাড়ছে শ্বাসকষ্ট, ক্যান্সার সহ জটিল রোগ। অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব। নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ গবেষকদের। দ্রুত নির্বাচন অনুষ্ঠানে রোডম্যাপ ঘোষণার আহ্বান বিএনপির। সংস্কার ছাড়া সুষ্ঠু ভোট সম্ভব নয় বলছে জামায়াত। এবং স্বস্তি ফিরছে রাজধানীর সবজি বাজারে। কমেছে আলু পেঁয়াজের দাম। ভরা মৌসুমেও ঊর্ধ্বমুখী চাল স্বাভাবিক হয়নি ভোজ্য তেলের বাজার। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি সুরাইয়া শুভ্রা। এবার বিস্তারিত। রাজধানীর ধানমন্ডিতে উপদেষ্টা এএফ হাসান আরিফের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। শুক্রবার বাদ এশা ৭ নম্বর রোডের বায়তুল আমান জামে মসজিদে অনুষ্ঠিত জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা সহ দেশের বিশিষ্ট ব্যক্তিরা। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা। এসইউ সেলিমের প্রতিবেদন। অন্তর্বর্তী সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এফ হাসান আরিফ শুক্রবার হৃদরোগে আক্রান্ত হলে তাকে রাজধানীর ল্যাবেইড হাসপাতালে আনা হয়। পরে বিকেল ৩:১০ কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শুক্রবার বিকেলে দুবাই থেকে ঢাকা অবতরণের পরপরই উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুর খবর জানতে পেরে বিমানবন্দর থেকে ধানমন্ডি ল্যাবেইড হাসপাতালে ছুটে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, প্রয়াত এই উপদেষ্টার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাতেই ছুটে আসেন প্রধান উপদেষ্টা। উনি খুবই ডিপলি শকড হয়েছেন, স্যাডেন হয়েছেন। উনি ওনার বিদেহী আত্মার মাগফিরাত চেয়েছেন এবং ওনার ফ্যামিলিকে একটু আগে ওনার ফ্যামিলির সাথে কথা বলেছেন। পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানও হাসপাতালে ছুটে আসেন। হাসান আরিফের মৃত্যু দেশ ও জনগণের অপূরণীয় ক্ষতি বলেও জানান তারা। তিনি একজন বিশিষ্ট গণতন্ত্রে বিশ্বাসী মানুষ ছিলেন এবং এখন যে ট্রানজিশনের যে পিরিয়ডটা, এই গণতন্ত্র উত্তরণের যে পথ, যে কাজ শুরু হয়েছে, এই সময়ে তার খুব বেশি প্রয়োজন ছিল বলে আমরা মনে করি। হাসান আরিফ সাহেবের শূন্যতা, যেটা চলে যাওয়ার যে শূন্যতা সৃষ্টি হলো, এটা সহজে পূরণ হবার নয় বলে আমি মনে করি। উনি তার পেশাগত জীবনে খুবই স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করেছেন এবং তিনি অত্যন্ত উঁচু মানের একজন সিনিয়র আইনজীবী ছিলেন। তার আইনের জ্ঞান যেমন ছিল, তার মধ্যে স্বচ্ছতাও তেমন ছিল। এই দুইটা জিনিস অনেক জায়গায় পাওয়া কঠিন। উপদেষ্টা হিসাবে তিনি এই পদে আসার পরে, দায়িত্বে আসার পরে আমরা একসাথে অনেক সময় বসেছি, কথা বলেছি। তাকে মনে হয়েছে যে একজন খাঁটি দেশপ্রেমিক মানুষ উনি। এর আগে হাসপাতালে আসেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় উপদেষ্টা হাসান আরিফের বর্ণাঢ্য ক্যারিয়ারের জনসেবার কথা তুলে ধরেন তারা। কত উচ্ছল, আনন্দময়, প্রাণবন্ত মানুষ ছিলেন। আমাদের আজকে আর বেশি কিছু বলার নাই। আপনারা সবাই স্যারের জন্য দোয়া করবেন। উনি অত্যন্ত ভালো একজন মানুষ ছিলেন। আইন অঙ্গনে এমন সজ্জন, বিদ্বান, ভদ্র, প্রাজ্ঞ একজন আইনজীবী খুঁজে পাওয়া আসলেই দুষ্কর। একটা হাসান আরিফ স্যারের মৃত্যু মানে হচ্ছে আইনজীবী হিসেবে একজন প্রতিষ্ঠান চলে যাওয়া। যে চ্যালেঞ্জেসগুলো আছে সেগুলো অসম্ভব পরিষ্কার ছিল তার সামনে। হঠাৎ করে তার এই চলে যাওয়াটা আমি মনে করি জাতীয় জীবনের অপূরণীয় ক্ষতি। শুক্রবার বাদ এশা ধানমন্ডির বায়তুল আমান জামে মসজিদে প্রয়াত উপদেষ্টার প্রথম জানাজা অনুষ্ঠিত হয় এবং শনিবার বেলা 11টায় হাইকোর্ট প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। উপদেষ্টা হাসান আরিফের মেয়ে বিদেশ থেকে এলে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। ভয়াবহ বায়ু দূষণের কবলে রাজধানী ঢাকা। শ্বাসকষ্ট, ক্যান্সার সহ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। স্বাস্থ্য ব্যয় বাড়িয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও প্রভাব ফেলছে এই বায়ু দূষণ। এতে বছরে প্রবৃদ্ধির অন্তত 9% ক্ষতি হচ্ছে বলে জানান গবেষকরা। তাদের মতে দূষণ নিয়ন্ত্রণে বাস্তবসম্মত এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা না থাকাতেই পরিস্থিতি দিন দিন ভয়াবহ হচ্ছে। উষা ফেরদৌসের প্রতিবেদন। গেল এক সপ্তাহ ধরে ঢাকার বায়ুমান খুবই নিম্ন পর্যায়ে। 126টি দেশের মধ্যে দূষিত শহরের তালিকায় ঘুরে ফিরে শীর্ষে থাকছে বাংলাদেশের রাজধানী।
বিশ্বব্যাংকের তথ্য মতে দূষিত বাতাসের কারণে বিভিন্ন রোগবালাই দক্ষিণ এশিয়ায় প্রতি বছর 1,86,000 মানুষের মৃত্যু হয়। এর তালিকায় বাংলাদেশ অন্যতম। শ্বাসকষ্ট ঠিক করে তারপরে টিউমার কাটবে। ধুলাবালির কারণে তো শ্বাসকষ্টটা বেশি হয় মানুষের। শ্বাসকষ্ট, বুকে ব্যথা, এইসব ধরনের এখন প্রতিটি ঘরে ঘরেই ব্যয়বহুল বড় খরচা। কলকারখানার ধোঁয়া, এর মধ্যে আপনার বিভিন্ন যানবাহনের এইগুলোতে সব মিলে আর কি একটা পরিবেশের বিরূপ প্রভাব ফেলে এখানে। জাতীয় বক্ষ ব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে দেখা যায় রোগীর চাপ। অধিকাংশ শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছেন। এছাড়া অ্যাজমা, ফুসফুসজনিত সমস্যা আর ক্যান্সারের রোগীও আছেন। ফুসফুসে আক্রান্ত রোগীর সংখ্যা বেশি হওয়ার কারণ মূলত বাতাসে মিশে থাকা অতি ক্ষুদ্র কণা। নিঃশ্বাস করতে কষ্ট হয়, তারপরে অনেক দুর্বল শরীর। বেশি ধুলাবালুর কারণে কি আজকে 10-12 বছর ধরে আমার এটা দেখা দিচ্ছে। একটু হাঁটতে গেলেই আমার অনেক শ্বাসকষ্ট হয়। 6 মাস ধরে আমার শ্বাসকষ্টটা একটু বেশি। চিকিৎসকরা জানান বায়ু দূষণে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসকষ্টের সংক্রমণের কারণে মৃত্যুহার বাড়ে। বিশেষ করে ফুসফুসের ক্যান্সার, তারপরে সিওপিডি একটা রোগ আছে, লাং ক্যান্সার, অন্যান্য ক্যান্সারের চাইতে এটার প্রগনোসিস মানে ফলাফল খুবই খারাপ। দেখা যায় যে মোর দেন 80% পেশেন্ট ডায়াগনোসিসের 1 বছরের মধ্যে মরে যায়। বাট সিওপিডি একটা ডিজিজ আছে, শ্বাসকষ্ট, অনেকটা অ্যাজমার মতো। এই রোগীদের প্রধান উপসর্গ হয় কাশি এবং হাঁটলে হয়রান হয়ে যায়। ওরা দেখা যায় দিনকে দিন এটা পঙ্গুত্বের মতো চলে যায়। এই কারণে প্রতি বছর নিম্ন মধ্যম আয়ের দেশে কম বেশি 70 লাখ মানুষের অকাল মৃত্যু হচ্ছে। ইন্ডিভিজুয়াল বলেন আর গভর্নমেন্ট লেভেলে বলেন, তার তো ব্যয় বাড়তেছে। কর্মক্ষেত্র থেকে অ্যাবসেন্ট থাকতে হচ্ছে, অথবা দেখা যাবে যে মানে অকাল মৃত্যুর দিকে ঝুঁকে যাচ্ছে। এই ক্ষেত্রে মানে দেশের জিডিপি বলেন আর ইয়াতে একটা বিরূপ প্রভাব পড়বে। অস্বাভাবিক বায়ু দূষণে বিভিন্ন প্রাণীর মৃত্যু ঝুঁকি বাড়ছে বলেও জানান এ চিকিৎসক। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক গণমাধ্যম দ্য ইকোনমিস্টের চোখে এবার বর্ষসেরা দেশ বাংলাদেশ। বৃহস্পতিবার এক প্রতিবেদনে বলা হয়, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বাংলাদেশের স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। এরপর অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস দেশে শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা ও অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে এনেছেন। সামনে বাংলাদেশ ভারত সম্পর্ক উন্নয়ন আর নিরপেক্ষ নির্বাচন করাই হবে সরকারের চ্যালেঞ্জ। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। বাংলাদেশকে সেরা দেশ হিসেবে বেছে নেয়ার কারণ হিসেবে জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বিষয়টি উল্লেখ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম দ্য ইকোনমিস্ট। নজিরবিহীন এই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের স্বৈরাচারী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়, যিনি 17.5 কোটি জনসংখ্যার দেশটিকে 15 বছর ধরে শাসন করে আসছিলেন। এছাড়াও নির্বাচনে কারচুপি, বিরোধীদের ওপর দমনপীড়ন, নিরাপত্তা বাহিনীকে আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ প্রদানের অভিযোগও রয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। শেখ পরিবারের বিরুদ্ধে লাখ কোটি টাকা পাচারের বিষয়টিও তদন্তাধীন। স্বৈরাচারের পতনের পর গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার, যার প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বেশ সফলতার সঙ্গে বাংলাদেশের শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা ও অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে এনেছেন। দ্য ইকোনমিস্ট 2025 সালে অন্তর্বর্তী সরকারের কিছু চ্যালেঞ্জের কথাও জানিয়েছে। তাদের ভাষায় ইউনূসের সরকারের সামনের চ্যালেঞ্জগুলো হলো ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করা, সময় মতো নির্বাচনের ব্যবস্থা করা, আদালতের নিরপেক্ষতা নিশ্চিত করা এবং বিরোধী দলগুলোকে সংগঠিত হওয়ার সময় দেয়া। তালিকায় বাংলাদেশের পরেই আছে সিরিয়ার নাম। সম্প্রতি বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করা সিরিয়া এ বছরের রানার্স আপ হয়েছে। এছাড়া আন্তর্জাতিক সরকারের জন্য আর্জেন্টিনা, নতুন সরকার গঠনের জন্য দক্ষিণ আফ্রিকা ও পোল্যান্ড এই চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। দ্রুততম সময়ে নির্বাচন অনুষ্ঠানের জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলা চালিয়ে আওয়ামী লীগ পরিস্থিতি অস্থিতিশীল করছে বলে অভিযোগ করলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। শুক্রবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন তানজিদ ভূঁইয়া।
আমরা বিএনপি পরিবার আয়োজিত জুলাই আগস্ট বিপ্লবে হতাহতদের নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে পতিত সরকারের অত্যাচার নির্যাতনে দুর্বিষহ জীবন যাপনের কথা তুলে ধরেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আমি সুষ্ঠু বিচার চাই, ওই খুনি হাসিনার এমন বিচার হোক, ওদের মানুষগুলোর কষ্ট দিছে তার থেকে বেশি কষ্ট যেন ও পায়। কি অপরাধ করেছি আমরা? এই খুনি হাসিনা আমাদেরকে নির্মমভাবে গুলি করে আজকে পঙ্গুত্ব বরণ করছে। এতে প্রধান অতিথির বক্তব্যে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিএনপি কোনো স্বৈরাচারের সঙ্গে আতাত করে না। ৭১ থেকে এখন পর্যন্ত এ দল সব বিপ্লবের অংশীদার বলেও দাবি করেন তিনি। ৭১, ৭৫, ৭ই নভেম্বর, ৯০ এবং ২৪-এর আন্দোলনের একমাত্র গর্ব করার দল বিএনপি। বিএনপির সাথে ছল চাতুরি করে কোনো লাভ হবে না। নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করলো অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকারকে যত ধরনের সহযোগিতা বিএনপি করে এসেছে, তাকে সমর্থন দিয়ে এসেছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় আওয়ামী লীগকে কেউ পুনর্বাসনের চেষ্টা করলে জনগণকে নিয়ে তা প্রতিহত করার হুঁশিয়ারি দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। জাতীয়তাবাদী শক্তিকে নির্মূল করার আরেকটা ষড়যন্ত্র চলছে। শহীদ জিয়ার আদর্শকে বাংলাদেশের জনগণের মন থেকে সরিয়ে নেবার আরেকটা দুষ্ট চক্রান্ত চলছে বলে আমি ক্ষুদ্র একজন রাজনৈতিক কর্মী হিসেবে মনে করি। সংস্কারের নামে নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তরে দেরি হবে, এটা মানুষ আপনাদের কাছে চায় না। অন্যদিকে আলাদা অনুষ্ঠানে যোগ দিয়ে স্বাধীনতার পর আওয়ামী লীগ সবকিছু ধ্বংস করেছে বলে অভিযোগ করেন দলের চেয়ারপারসনের আরেক উপদেষ্টা আব্দুস সালাম। এত কষ্ট করছে এত বছর আওয়ামী লীগের নেতা কর্মীরা, নাইলে কিছু খাইলই, ওই যে বসে খাইলই, তারা দেশও খাইছে, শেখ মুজিবরাও খাই ফেলাইছে। কেউ দুর্নীতি করে নাই, কাউরে করতেও দেয় নাই। এটাই হলো বিএনপি আর আওয়ামী লীগের পার্থক্য। এ সময় দলের কোনো নেতাকর্মী দখলদারি চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকলে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। যারা এই দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, মানুষের মৌলিক অধিকারে বিশ্বাস করে না, যারা এই দেশটাকে বিদেশের বাজার বানাইতে চায়, তাদের এই দেশে কোনো ঠাঁই নাই। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার দক্ষিণ কেরানীগঞ্জে ঢাকা জেলা জামায়াতের কর্মী সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। এদিকে সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে অন্তর্বর্তীকালীন সরকারের ভারতের এজেন্ট ও স্বৈরাচারের দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান দলের সহকারী সেক্রেটারি জেনারেল। ওবায়দুল হক মারুফের প্রতিবেদন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে রাজধানীর তেজগাঁও খেলাঘর মাঠ, কাকরাইলের ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ও ইকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ভিন্ন ভিন্ন অনুষ্ঠানে কথা বলেন দলের আমির সহ মহানগর নেতারা। রাজধানীর তেজগাঁয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনে ত্যাগ স্বীকারকারীদের পরিবারগুলোকে যথাযথ মূল্যায়নের দাবি জানান ঢাকা উত্তরের আমির। এখানে নেতৃত্ব দিতে হলে শুদ্ধ হয়ে আসতে হবে। যাদের হাতে রক্ত আছে, যাদের হাতে দুর্নীতির সেই ছোঁয়া লেগে আছে, যারা চাঁদাবাজি, টেন্ডারবাজি, কোন দর্শনের রাজনীতি করেছেন, তারা যে দলই হন, বাংলাদেশের পাওয়ারে আগামী দিনে আসতে দেওয়া হবে না। এদিকে প্রশাসন থেকে ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে অপসারণ ও দোষীদের বিচারের আওতায় আনতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান দলের সহকারী সেক্রেটারি জেনারেল। গণহত্যার দায়ে, গুমের দায়ে, খুনের দায়ে এরা পৃথিবীর যেখানেই থাকুক না কেন, তাদেরকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। ক্ষমতার মসনদকে আল্লাহর পক্ষ থেকে আমানত উল্লেখ করে কেরানীগঞ্জে দলের আমির জানান, তার দল নির্বাচিত হলে শাসক নয় বরং জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করবে। এই রাষ্ট্রের খাদেম যারা হবে, আলহামদুলিল্লাহ তাদের হাতও আল্লাহ তাআলা এইভাবে পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা করবেন। আমরা আল্লাহর কাছে সেই সাহায্য চাই, কারণ এই গদি আল্লাহ যদি আমাদেরকে দান করেন, এটা আমাদের জন্য বিরাট এক পরীক্ষা হয়ে বোঝা হিসাবে আমাদের ঘাড়ে আসে। বিভিন্ন মাধ্যমে জামাত সম্পর্কে নারীদের ভুল বার্তা দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। জাতির স্বার্থে আরেকটু ধৈর্য ধরার জন্য আমরা প্রস্তুত। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। আমাদের
কারো নির্দেশে নয়, দল মতের ঊর্ধ্বে উঠে পুরোপুরি পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনে পুলিশ বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। শুক্রবার খুলনা জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে ছাত্র জনতা গণ অভ্যুত্থানে শহীদ ৫৮ পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। শহীদ পরিবারের সদস্যদের মাঝে সহায়তা তুলে দেন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ সহ প্রতিনিধি দলের সদস্যরা। বাংলাদেশ পুলিশ এই প্রতিষ্ঠানটির সাথে পুরো বাংলাদেশে যারা রয়েছেন তাদের প্রতি যে দিন শেষে আসলে কেউ যদি আপনাদের শপথের সাথে বিশ্বাসঘাতকতা করে ওই পোশাকের যে মর্যাদা সেটা ক্ষুণ্ণ করে আপনাদের উপরে কোনো নির্দেশ চাপিয়ে দেয়, এই কথাটুকু বলবেন বা এই দায়িত্বটুকু দেখাবেন যে এটি আমরা করতে পারি না। প্রায় ৩.৫ ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর উত্তরায় রেস্টুরেন্টে লাগা আগুন। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দুপুরে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, শুক্রবার দুপুর ২টা ২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার পর ভবনে প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হওয়ায় এটি নিয়ন্ত্রণে বেগ পেতে হয়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এদিকে আগুনের ঘটনায় রেস্টুরেন্টের ভবনের উপরে আটকে পড়া ৭ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এর মধ্যে ৬ জন একটি বিউটি পার্লারের কর্মী। পৌষে এসে স্বস্তি ফিরতে শুরু করেছে রাজধানীর শীতকালীন সবজির বাজারে। দীর্ঘদিন ধরে অস্থিরতা থাকলেও আলু পেঁয়াজের দামও কমেছে। তবে আমনের ভরা মৌসুমে খুচরা পর্যায়ে চালের দাম বেড়ে গেছে ৫ টাকা পর্যন্ত। মাছের দামও সাধারণ মানুষের নাগালের বাইরে। আর পর্যাপ্ত সরবরাহ না থাকায় এখনও স্বাভাবিক হয়নি ভোজ্য তেলের বাজার। উষা ফেরদৌসের আরেকটি রিপোর্ট। আপনার যাইতে হবে মূল জায়গা যে কোনো ব্যাপারটা নিয়ে। এই যে ভোক্তা অধিকারের মধ্যে ওই আশা স্বাভাবিক, ওনারা মাল কয় বস্তা রাখে? 2 বস্তা 5 বস্তা রাখে, আর ওদের কাছে হাজার হাজার টনে মাল রাখে। আপনারা ওই জায়গায় যাবেন, যাই ওদেরকে ধরেন ভালো করে, দলে দেখবেন দেশ এমনি সোজা হয়ে গেছে। বাজার তদারকির এমন পরামর্শ বাজারে আসা ক্রেতার। এদিকে পৌষে এসে স্বস্তি ফিরেছে রাজধানীর সবজির বাজারে। ধরন ভেদে প্রতি কেজি সিম 40 থেকে 80, ফুলকপি ও বাঁধাকপি প্রতিটি 30 থেকে 40 টাকা, লাউ 50 থেকে 60, বেগুন 60 থেকে 80 আর কাঁচামরিচ 60 থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে। এতদিন বেশি ছিল, এখন কম আছে বাজার দর একটু কম মনে হয়, কারণ কাঁচামরিচের দাম তো কমছে। এরকম থাকলে ভালো হয়। বর্তমান আগের চাইতে অনেক ভালো আছে। বাজারে নতুন আলু সরবরাহ ঠিক থাকায় কেজিতে 20 টাকা পর্যন্ত কমেছে দাম। প্রতি কেজি নতুন আলু বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকায়। প্রতি কেজি পুরনো দেশি পেঁয়াজ 90 থেকে 110 টাকা, আমদানি করা পেঁয়াজ 80 থেকে 90 টাকা। আলু পেঁয়াজের দাম কমেছে, ধন্যবাদের দাম কমেছে, সবই কমেছে। গত সপ্তাহে 20 টাকা কমে আছে আলুর দাম। পেঁয়াজের দাম অনেক কমছে। পেঁয়াজটা 120 টাকা 30 টাকা ছিল, আর নতুন পেঁয়াজ আসছে অনেক 65 টাকা কেজি পেঁয়াজ। এদিকে বাজারে মাছের সরবরাহ বাড়তে থাকায় কমেছে দাম। চাষের মাছ কেজিতে কমেছে অন্তত 20 টাকা। মোটামুটি আর কি কম দেখা যাচ্ছে, কারণ পাঙ্গাস আগে আপনার 180 টাকা 90 টাকা ছিল, আজকে নিচে 160 টাকা দিয়ে। আগের যে কিছুদিন আগের যে দামটা ছিল সেটা থেকে অনেক কাঠ জাতীয় মাছগুলো একটু দাম কমছে। আর ভোজ্য তেলের সরবরাহ এখনো ঠিক হয়নি বাজারে। এতে খুচরা দোকানিরা বোতলজাত সয়াবিন তেলের সংকটে ভুগছেন, যার প্রভাব পড়ছে ক্রেতাদের ওপর। আমি তো এই দোকানে তো বলছি এরা তো তেল পায় না, এই দোকানে তেল নাই। এখন সামনে কি সংকট আছে কিনা দেখতে হবে। কোম্পানি দিচ্ছে না তেল, বলে নাই নাকি দাম বাড়াবে। কোম্পানি ডিলারে দেয়, ডিলারে বেচতে বাধ্য, ডিলার বেচলে কমিশন পাবে। এদিকে আমনের ভরা মৌসুমেও দেশের বিভিন্ন জায়গায় মিল পর্যায়ে চালের দাম বেড়েছে, আর এর প্রভাব পড়েছে খুচরা বাজারে। কেজিতে দাম বেড়েছে অন্তত 5 টাকা, আর এর জন্য মিল মালিক সিন্ডিকেটকেই দায়ী করছেন খুচরা ব্যবসায়ীরা। অগজে বললো ধানের দাম বাড়ছে, আমরা তো ধান কিনি না, আমরা চাল কিনি, ঠিক আছে। চালের দাম বাড়তি কয় ধানের দাম বাড়ছে। সবচেয়ে বেশি বাড়ছে মিনিকেট চালের বস্তা, ওটা প্রায় বস্তা 200 টাকার মতো বেড়ে গেছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের উদ্যোগে 17তম বাংলাদেশ আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার রাজধানীর স্বাধীনতা জাদুঘরে 7 দিন ব্যাপী এই আয়োজনের উদ্বোধন করেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। এতে তিনি বলেন, জুলাই অভ্যুত্থান নিয়ে অনেক ধরনের অপপ্রচার চলছে, সেগুলো মোকাবেলায় এই ধরনের উৎসবের ভূমিকা রয়েছে। এছাড়া ফ্যাসিবাদী মনোভাব থেকে বের হতে হলে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন জরুরি বলেও মত দেন তিনি।
অনুষ্ঠানে 101টি দেশের 276টি চলচ্চিত্র প্রদর্শিত হবে, যার 42টি বাংলাদেশি। আপনারা জানেন যে আমাদের এই জুলাই অভ্যুত্থান এবং বর্তমান বাংলাদেশ পরিস্থিতি নিয়ে নানা ধরনের অপপ্রচার আসলে চলছে। সেই জায়গায় আমি মনে করি যারা ফিল্মের সাথে জড়িত, সাংস্কৃতিক অঙ্গনের সাথে জড়িত, তাদের অনেক ভূমিকা রয়েছে এবং আজকের এই অনুষ্ঠান বা এই ধরনের প্রোগ্রামগুলা আমাদের আরও বেশি প্রয়োজন এই মুহূর্তে। এবং ব্যক্তি এবং সমাজকে এই ফ্যাসিবাদী প্রবণতা থেকে মুক্ত করতে হলে, বের হয়ে আসতে হলে আমাদের আসলে খুব শক্তিশালী সাংস্কৃতিক আন্দোলন প্রয়োজন। স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার তাগিদ দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জ্যেষ্ঠ নেতারা। তারা বলেন, ষড়যন্ত্রকারীদের চক্রান্ত এখনও বন্ধ হয়নি। শুক্রবার বাদ জুমার রাজধানীর গোরানে বিএনপি নেতা শফিকুল ইসলাম রিবলুর আয়োজনে এক পুনর্মিলনী অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। দীর্ঘদিন রাজনৈতিক মামলায় কারান্তরীণ ও স্বদেশে ফেরা নেতাদের নিয়ে এই পুনর্মিলনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব হাবিবুর রশিদ হাবিব বলেন, দেশ মাতৃকা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অনুষ্ঠানে ঢাকা মহানগর বিএনপি নেতা ইউনুস মৃধা, কামরুজ্জামান টিপু ও জাকির হোসেন সহ অনেকেই বক্তব্য রাখেন। বাংলাদেশের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার পর পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের উদ্ধার করা মাংস ও হাড়ের সঙ্গে তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনের ডিএনএ মিলেছে। পশ্চিমবঙ্গ সিআইডির সিনিয়র এক কর্মকর্তা জানান, ডিএনএ রিপোর্ট নিশ্চিত করেছে যে একটি খাল এবং ফ্ল্যাটের পাশ থেকে উদ্ধার করা মাংস এবং হাড়গুলো সাবেক এমপি আনারের। ভারতের সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে 2টি নমুনাই পাঠানো হয়েছিল, সে দুটির ডিএনএ মিলে গেছে। সারা দেশে জেঁকে বসেছে শীত। বেশ কয়েকটি জেলায় বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। সকালে সূর্য উঠলেও দুপুরের পর থেকে কুয়াশার সাথে বাড়ে শীতের তীব্রতা। শৈত্যপ্রবাহের কারণে দুর্ভোগ বেড়েছে নিম্ন আয়ের মানুষের। অন্যদিকে ঠান্ডাজনিত রোগে আক্রান্তদের সংখ্যা বাড়ছে হাসপাতালগুলোতে। সারা দেশের চিত্র জানাচ্ছেন আফরিন পপি। দেশের দক্ষিণ পশ্চিমের জেলা চুয়াডাঙ্গায় কনকনে ঠান্ডা আর হাড় কাঁপানো শীতে জুবুথুবু জনজীবন। শুক্রবার সকালে চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয় 12.3 ডিগ্রি সেলসিয়াস। মৃদু শৈত্যপ্রবাহে কাহিল হয়ে পড়েছে এ অঞ্চলের মানুষের জীবনযাত্রা। খুব বেশি প্রয়োজন না হলে ঘরের বাইরে বের হচ্ছেন না মানুষ। আমরা খুব শীতে কষ্ট পাচ্ছি, বেরোতে পারছি না। চুয়াডাঙ্গা জেলায় এত শীত, আমরা ফেরি করে মুরগি বেচতে যাই, আমাদের এত কষ্ট। শীতে খুবই কষ্ট পাচ্ছি, শীত আমাদের তো কাউকে নেই, আমাদের কিভাবে বাইক বলেন। সকালের দিকে মানে রাত্রিরে অনেক শীত পড়েছিল, হ্যাঁ, সকালের দিকে হালকা কম আছে। তাপমাত্রা না কমলেও দেশের উত্তরের সীমান্ত ঘেঁষা জেলা কুড়িগ্রামে বেড়েছে শীতের তীব্রতা। শুক্রবার সকাল 9টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.4 ডিগ্রি সেলসিয়াস। দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও রাত হতে নেমে আসছে ঘন কুয়াশার সঙ্গে কনকনে ঠান্ডা। এতে দুর্ভোগে পড়ছেন হতদরিদ্র ও ছিন্নমূল মানুষজন। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে শিশু ও বৃদ্ধরা। অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। আফরিন পপি, মোহনা সংবাদ। সৈকতের শহর কক্সবাজারে বেড়েছে পর্যটকদের ভিড়। 5 অগস্ট দেশের পট পরিবর্তন পরবর্তীতে চট্টগ্রামে আইনজীবী হত্যার ঘটনায় দেশে অস্থিরতা তৈরি হয়। এর প্রেক্ষিতে পর্যটন শিল্পে নেতিবাচক প্রভাবের শঙ্কা থাকলেও তা কেটে লাখো পর্যটকের পদভারে মুখরিত দীর্ঘতম সৈকতের বালুকা বেলা। আমানুল হক বাবুলের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের বালুকাবেলা কক্সবাজার এখন লাখো পর্যটকের পদভারে মুখরিত। কনকনে শীত উপেক্ষা করে সাগরের নোনা জলে শীতল ছোঁয়ায় গা ভাসাচ্ছে সব বয়সের নারী পুরুষ। লাবণী বীচ থেকে কলাতলি হয়ে হিমছড়ি, ইনানি, মহেশখালী, আদিনাথ মন্দির, রামু রামকুট, ডুল হাজারা সাফারি পার্ক ও প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকছে লাখো পর্যটকের কোলাহল। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ছুটির আমেজে সপরিবারে কক্সবাজার এসেছে ভ্রমণ পিপাসুরা। আমরা এর আগে আসছি, খুব ভালো লাগছে। এবার আমরা সবাই গ্রুপ মিলে আসছি, আমাদের খুব মজা হচ্ছে, আমরা খুব মজা করতেছি। এখানে আসে খুব ভালোই লাগতেছে,
অনুভূতিটা খুব আলাদা। সব সময়ের জন্য কক্সবাজার হচ্ছে একটা রিফ্রেশমেন্টের স্থান। এখানে আমরা অনেক এনজয় করছি, মজা পাচ্ছি। ব্যবসায়ীরা আশা করছেন সবকিছু স্বাভাবিক থাকলে আগামী বছর মার্চ পর্যন্ত পর্যটকদের ভিড় থাকবে কক্সবাজারে। পর্যটন সেবার জন্য অত্যন্ত তৎপর রয়েছে। আমরা চেষ্টা করছি কোনোরকম অঘটন এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা ব্যতীত আমরা ইনশাআল্লাহ এই ডিসেম্বর পাস করতে পারবো। পর্যটকদের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন ও ট্যুরিস্ট পুলিশ কাজ করছে। কোথাও যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না হয় এতে সতর্ক রয়েছে প্রশাসন। আমরা পর্যটকদের সার্বিক নিরাপত্তার জন্য আমরা এই 3 জায়গায়, বিশেষ করে লাবণী পয়েন্ট, সুগন্ধা এবং কলাতলি পয়েন্টে আমরা স্পেশাল মোবাইল পার্টি দিয়েছি, স্থির পিকেট দিয়েছি। এরপরও আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে আমরা সবাই যাতে মানুষ পর্যটক যাতে তাদের নিরাপত্তার জন্য কোনো শঙ্কিত না হয় এই জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। পর্যটন শিল্পে নেতিবাচক প্রভাব কাটিয়ে সব সময় ইতিবাচক পরিবর্তন আসবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। ইসরায়েলি বাহিনীর হামলায় গাজা উপত্যকায় গত 24 ঘন্টায় নিহত হয়েছে আরও 32 জন ফিলিস্তিনি। এতে আহত হয়েছেন আরও 94 জন। এদিকে নাইজেরিয়া স্কুলে বড়দিনের মেলায় পদদলিত হয়ে প্রাণ গেছে 35 শিশুর। আহত হয়েছে আরও 6 জন। অন্যদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভে 8টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের সঙ্গে সমঝোতায় যেতে সম্মতি জানিয়েছেন ভ্লাদিমির পুতিন। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। মানবতাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছে 32 জন ফিলিস্তিনি। এ সময় আহত হয় আরও 94 জন। গত 14 মাসব্যাপী লাগাতার হামলায় মোট নিহত হয়েছে 45,129 জন এবং আহত হয়েছে 1 লাখেরও বেশি মানুষ। এদিকে নাইজেরিয়ার স্কুলে পদদলিত হয়ে প্রাণ হারিয়েছে 35 শিশু। এ ঘটনায় বেশ কজন আহত হয়েছে। দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ইবাদান প্রদেশের একটি স্কুলে বড়দিনের বিনোদন মেলায় হতাহতের এ ঘটনা ঘটে। আহতদের সবাইকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান জানান, শুক্রবার সকালে ইউক্রেনের রাজধানীতে 8টি ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এতে অন্তত 1 জন নিহত হয়। যুদ্ধ অব্যাহত রাখলেও রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের সঙ্গে সমঝোতায় যেতে সম্মতি জানিয়েছে ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার মস্কোতে আয়োজিত প্রেসিডেন্টের বাৎসরিক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। কাজী শাহরিন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরো একবার। ধানমন্ডিতে উপদেষ্টা হাসান আরিফের প্রথম জানাজায় অংশ নিলেন প্রধান উপদেষ্টা সহ বিশিষ্টজনরা। মেয়ে দেশে ফেরার পর দাফন। ভয়াবহ বায়ু দূষণে বাড়ছে শ্বাসকষ্ট, ক্যান্সার সহ জটিল রোগ। অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব, নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ গবেষকদের। দ্রুত নির্বাচন অনুষ্ঠানে রোডম্যাপ ঘোষণার আহ্বান। বিএনপির সংস্কার ছাড়া সুষ্ঠু ভোট সম্ভব নয় বলছে জামায়াত। এবং স্বস্তি ফিরছে রাজধানীর সবজি বাজারে, কমেছে আলু পেঁয়াজের দাম। ভরা মৌসুমে ঊর্ধ্বমুখী চাল, স্বাভাবিক হয়নি ভোজ্য তেলের বাজার। এ ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।